পলিটির ইন্ডিয়ান পলিটি মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে যে কালকে যে ভিডিওটা হয়েছিল, আজকে সেকেন্ড পার্টে আমরা দেখবো বাদ বাকি কিছু আর্টিকেল। কালকে যেরকম ফান্ডামেন্টাল রাইট পর্যন্ত আমি যতটা মনে করতে পারছি, ফান্ডামেন্টাল রাইট পর্যন্ত আমরা দেখেছিলাম যে কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা ডিসকাস করেছিলাম। তার মধ্যে 14, 15, 16, 19, 21, 23, 24, আর এইগুলো ফান্ডামেন্টাল রাইটের ইপিএফও বেস করে, ইপিএফের উপর বেস করে যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে তার সঙ্গে ডিপিএসপির কিছু মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, তার উপরে কিছু কোয়েশ্চেন, তার উপরে কিছু আর্টিকেল হবে, আর্টিকেল আছে যে আর্টিকেলগুলোর থেকেও ইউপিএফওর কোয়েশ্চেন ম্যাক্সিমাম আসে। কারণ ডিপিএসপির থেকে বেশি আসার কারণ হচ্ছে ডিপিএসপিটা কমপ্লিটলি সোশ্যাল ওয়েলফেয়ার। ডিপিএসপিটা তৈরিই করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটটাও সোশ্যাল ওয়েলফেয়ার, বাট ফান্ডামেন্টাল রাইট দ্যাট মিনস তোমার কাছে আমাদের কাছে সেই রাইটটা থাকবে যে রাইটটার জন্য আমরা দ্যাট ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট, যে আমরা সেটা যদি আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে চায় বা কিছু আমরা যদি না পাই, তাহলে আমরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে গিয়ে আমরা অ্যাপিল করতে পারি। এবং সেই অ্যাপিল করার জন্য যে আর্টিকেল রয়েছে সেটা 226 অ্যান্ড 32। 226 হচ্ছে তোমার হাইকোর্টের ক্ষেত্রে, 32 দ্যাট মিনস সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি অ্যাপিল করতে পারি। তো ফান্ডামেন্টাল রাইটেও সেম কথা বলা হচ্ছে যে পাবলিকের ফর পাবলিক টু দ্য পাবলিক, আর এবং তাদের ওয়েলফেয়ার হোক বা তাদের যে বেঁচে থাকা লাইভলিহুডের জন্য যতটুকু মিনিমাম যেটুকু দরকার হয় সেটুকু যাতে তারা ঠিকঠাক করে পায়, সেগুলো ফান্ডামেন্টাল রাইট যেরকম করে সেরকম ডিপিএসপিতে বলা আছে যে ডিপিএসপির মূল ধারণাটাও ঠিক সেরকম ফান্ডামেন্টাল রাইটের মতো, বাট একটা শুধু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ডিপিএসপিকে সরকারকে বাধ্য করা হয়নি। যেমন ফান্ডামেন্টাল রাইটে গভর্নমেন্টকে বা লেজিসলেচারকে বাধ্য করা হয়েছে যে এগুলো পিপলকে দিতেই হবে, দ্যাট ইজ না। তো কিন্তু ডিপিএসপিতে গভর্নমেন্টকে বাধ্য করা হয়নি সেরকম ভাবে যে এগুলো পিপলকে আমাদের সাধারণ জনগণকে দিতেই হবে, সেরকম কিছু বলেনি, ঠিক আছে। তো সেই জন্য ডিপিএসপিকে কিছু কিছু সময় বলা হয় ডিপিএসপি এমন একটা চেক, যে চেক তো আছে বাট চেককে ভাঙানো যাবে না, ব্যাংকে গিয়ে ভাঙানো যাবে না, এরকম মানে আর যখন সুবিধা হবে গভর্নমেন্ট এগুলো কাজগুলো করবে। ডিপিএসপিতে যেগুলো জিনিস বলা আছে সেগুলো হচ্ছে, হ্যাঁ এই কাজগুলো গভর্নমেন্ট করবে ফর ওয়েলফেয়ার অফ পাবলিক, বা সোশ্যাল অর্ডার ঠিক রাখার জন্য, বা বিভিন্ন রকমের ফিল্যান্থ্রপিক ওয়ার্ক করার জন্য গভর্নমেন্ট করবে। বাট অবশ্যই গভর্নমেন্টকে তার জন্য সক্ষম হতে হবে, অবশ্যই তার জন্য গভর্নমেন্টকে সক্ষম হতে হবে, মানে গভর্নমেন্ট যেন সেই জায়গায় এনাবেল থাকে, ইকোনমিক্যালি এনাবেল থাকে যে গভর্নমেন্ট ওই কাজগুলো করতে পারবে, সেই জন্য ডিপিএসপিকে রাখা হয়েছে। এবার ডিপিএসপিকে যদি সেরকম জন্য সেই জন্যই রাখা হয়, তাহলে ডিপিএসপি ওয়াইজ গভর্নমেন্ট কি কোনো কাজ করেছে বা গভর্নমেন্ট কি কোনো কাজ করে? কারণ যদি এরকমই ব্যাপার হয় যে আমি সর্বা, আমাকে কনস্টিটিউশনে বলে দেওয়া আছে যে এটা আমার উপরে রাইট নেই, দ্যাট মিনস কি, যে আমরা ডিপিএসপিতে যদি কিছু না পেয়ে থাকি, ডিপিএসপি প্রভিশনে ধরো বলা রয়েছে যে আমাকে আমাকে ঠিকঠাকভাবে ওয়েজেসটা আমাকে এমনভাবে দিতে হবে যাতে আমার লাইভলিহুড ঠিকঠাক করে চলে। তো আমি যদি সেইটা না পাই, আমার এবার লাইভলিহুড প্রত্যেকে ডিপেন্ড করে, এক একজনের এক এক রকম ভাবে ডিপেন্ড করে। লাইক আমার যদি 50,000 টাকা মান্থলি স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়, কারো 20,000, কারো 1.5 লাখ, কারো 1 কোটি, কারো 1000 কোটি, এটা মান্থলি এক্সপেন্সেস হতেই পারে। তো দ্যাট মিনস গভর্নমেন্টের কাছে যদি আমি গিয়ে বলি যে আমার লাইভলিহুডের জন্য, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেনের জন্য আমার এই টাকাটা দরকার এবং আপনি আমাকে দিতে বাধ্য, বাট গভর্নমেন্ট সেই জায়গাটাতে কোনো রকমের বাধ্য নয়, এবং আমিও এর জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা যে কোনো কোর্ট, লোয়ার কোর্টে আমি যেতে পারবো না যে গভর্নমেন্ট কেন আমাকে দিচ্ছে না জিনিসটা, ঠিক আছে। তাহলে এটা বেসিক ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, এই জায়গাটুকুতে বেসিক ডিফারেন্স আছে। বাদ বাকি ফান্ডামেন্টাল রাইটেও বলা রয়েছে রাইটের কথা, ডিপিএসপিতেও বলা রয়েছে পাবলিক ওয়েলফেয়ারের কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেহেতু ইপিএফও বলেছি, আগের দিনও বলেছি যে ইপিএফও নিয়ে আমরা বলছি, সুতরাং ইপিএফওতে ওয়ার্কার রিলেটেড যে জিনিসগুলো আছে সেই আর্টিকেলসগুলো আমরা খুঁজে খুঁজে বার করে নিয়ে এসেছি, এবং সেই আর্টিকেলগুলো বার করে নিয়ে আসার পরে আমরা যেগুলো দেখেছি যে এই আর্টিকেল থেকে আমাদের কোয়েশ্চেন কিন্তু ইপিএফওতে বারবার আসছে। তো সেই আর্টিকেলগুলো কি? সেই আর্টিকেলগুলো ফার্স্টেই আমি 36 থেকে শুরু হয় ডিপিএসপি, 36 থেকে শুরু হচ্ছে ডিপিএসপি আর্টিকেল, শুরু হচ্ছে 36 to 51, এই পর্যন্ত হচ্ছে ডিপিএসপি সমস্ত আর্টিকেলগুলো রয়েছে। আমরা এখান থেকে দেখবো, ফার্স্ট দেখবো 38, ফার্স্ট দেখবো
38। কেন 38 দেখবো ফার্স্টে? 38-এ বলা রয়েছে টু মেনটেন সোশ্যাল অর্ডার, টু মেনটেন সোশ্যাল অর্ডার, টু মেনটেন সোশ্যাল অর্ডার মানে ওই যে বললাম দু ধরনের জিনিস, একটা হচ্ছে সোশ্যাল অর্ডারকে মেনটেন করতে হবে আর পাবলিক ওয়েলফেয়ারকে রাখতে হবে। এবার যদি সোশ্যাল অর্ডার আমি মেনটেন করি, যদি কোনো জায়গায় সোশ্যাল অর্ডার মেনটেন করি এবং সেই সোশ্যাল অর্ডার মেনটেন করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা কি কাজ না, সেটা হচ্ছে যে কোনো সোসাইটিতে অ্যাজ এ গভর্নমেন্ট, আমি বলছি যে কোনো সোসাইটিতে, ধরো লোকাল গভর্নমেন্ট আমরা কোনগুলো আমাদের কান্ট্রিতে যে 3 টায়ার গভর্নমেন্ট সিস্টেম আছে তার মধ্যে লোকাল গভর্নমেন্ট আমরা বলি পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, দ্যাট ইজ লোকাল গভর্নমেন্ট। কারণ এর থেকে মানে একদম গ্রামের দিকে রাজস্থানের যদি কিছু জায়গাতে যাই বা অন্য জায়গায় খাপ পঞ্চায়েত এসব কিছু আছে সেগুলোকে আমি বাদ দিচ্ছি, কারণ মেকানিজম যেখানে ডেমোক্রেটিক মেকানিজমের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি। তো লোকাল গভর্নমেন্ট যদি কোনো জায়গায় সোশ্যাল অর্ডার মেনটেন করতে চায়, সোশ্যাল অর্ডার দ্যাট মিনস আমাদের কলোনি বা আমাদের জায়গাতে আমরা যে জায়গায় বসবাস করছি সেই জায়গায় সবার সঙ্গে সবাই ঠিকঠাকভাবে থাকবে। এবার সবার সঙ্গে সবাই ঠিকঠাকভাবে থাকবে তার জন্য যদি সোশ্যাল অর্ডার মেনটেন করতে হয় তাহলে সেখানে সব জিনিসটা চলে আসছে। সেখানে যেমন একটা ওয়ার্কার ক্লাসও চলে আসছে, সেখানে একটা মালিক মানে এমপ্লয়ার ক্লাসও চলে আসছে। সুতরাং এমপ্লয়ার অ্যান্ড ওয়ার্কার এই দুটো জায়গা যেন ঠিকঠাকভাবে মেনটেন্ড থাকে, দুটো জায়গা যেন ঠিকঠাকভাবে মেনটেন থাকে। এরকম যেন না হয় যে এমপ্লয়াররা যে শ্রেণীটা মালিক শ্রেণী সেই শ্রেণী নিচু লোককে মানে ওয়ার্কার শ্রেণীকে ডিপ্রাইভ করছে কোনো রকম ভাবে, ঠিক আছে? তো সেই জায়গাটা ইকোনমিক্যালি আমরা সোশ্যাল অর্ডারকে মেনটেন করতে চাইছি। আরো অনেক রকম ভাবে সোশ্যাল অর্ডার মেনটেন করা যায়, যেমন কোথাও ক্রাইম ঠিকঠাক করে রাখা, ক্রাইম যেন না হয়। তারপর সেই জায়গাটার যদি যদি ওই যে আমি বলেছিলাম 14, 15, 16 মানে কাস্টিজম বা রিলিজিয়ন বেসে যদি কোনো প্রবলেম থাকে সেইগুলো যাতে না হয়, দ্যাট ইজ সোশ্যাল অর্ডার। এবং এই সোশ্যাল অর্ডার করার পরে তোমাকে কি করতে হবে, গভর্নমেন্টকে কি করতে হবে, গভর্নমেন্টকে ওয়েলফেয়ার, প্রমোশন অফ ওয়েলফেয়ার, প্রমোশন অফ ওয়েলফেয়ার এটাও করতে হবে। 38-এ বলছে এটা ওয়েলফেয়ার। এই দেখেছো ওয়েলফেয়ার চলে আসলো, দ্যাট মিনস ওয়েলফেয়ার চলে আসলো মানে আমাদের সোশ্যাল সিকিউরিটি, আমাদের সোশ্যাল সিকিউরিটির পার্ট আমরা এখানে ঢুকে গেল। ওয়েলফেয়ার দ্যাট মিনস যে কোনো রকমের কোনো গরিব বাচ্চা আমরা যেরকম দেখি এখানে যে দেখবে বিভিন্ন রকমের বার্ষিক অনুষ্ঠান হয় কিছু কিছু সময়, সেই অনুষ্ঠানে পাড়ার বা লোকাল জায়গার মেধাবী ছাত্রদের বই দেওয়া হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে বা এই ধরনের কিছু কিছু কাজ হচ্ছে। এটা আমি পড়াশোনার দিক থেকে বললাম। এবার ওয়েলফেয়ারে যদি আমি বলি তাহলে গভর্নমেন্ট যেগুলো করতে পারে, গভর্নমেন্ট ওয়েলফেয়ার দ্যাট মিনস স্কুল এস্টাবলিশ করতে পারে গভর্নমেন্ট, যেখানে যেখানে স্কুল দরকার সেখানে স্কুল এস্টাবলিশ করতে পারে। যে জায়গাটা উইকার সেকশন রয়েছে আমরা মানে এমনারেগার প্রজেক্ট জানি যে এই প্রজেক্টে কি হয়, এই প্রজেক্টটা এমন কিছু নয় যে গভর্নমেন্টের খুব ডেভেলপমেন্ট হচ্ছে এরকম কোনো প্রজেক্ট নয়, কিন্তু নারেগা প্রজেক্ট হচ্ছে এমন একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা সবসময় মাটির কাজের উপরে প্রজেক্টটা হয়। জেনে রাখবে তোমরা যারা জানো না, এই প্রজেক্টটা সবসময় মাটির কাজের উপরে প্রজেক্ট হয়। কেন মাটির কাজের উপরে প্রজেক্ট হয়? সাপোজ আমি একটা ড্রেন করলাম, আমি এই ড্রেনটা যদি সিমেন্ট করে বা সিমেন্টিং করে, ড্রেন আছে রাস্তার পাশে ড্রেন আছে, সিমেন্টিং করে বা কিছু করে সেই রকম জিনিসও আছে, কিন্তু এমনারেগার প্রজেক্টে যারা যারা কাজ করে তারা মাটির কাজ বেশি করে। সাপোজ পুকুর তৈরি করা, পুকুর কাটা সাইড দিয়ে, বা যেখানে যেখানে সাধারণভাবে ড্রেন যাচ্ছে, যে ড্রেনে তোমার কোনো প্লাস্টারিং নেই বা কিছু নেই, সেই ধরনের কাজ নারেগার কাজে কেন আসে, যাতে এগুলো ফ্রিকুয়েন্টলি হয়। এটা একটা গভর্নমেন্টের ওয়েলফেয়ার প্রজেক্ট। গভর্নমেন্ট কিন্তু কাজ করাচ্ছে এই মানে এই নয় যে একবারে আমি সব কাজ করিয়ে নিলাম, যেমন একটা রাস্তা তৈরি হয়ে গেল, সেই রাস্তাটার লংজিভিটি হচ্ছে 50 বছর বা 50 বছর, তো সেই রাস্তাটা এমনারেগার প্রজেক্টে আসবে না। নারেগার প্রজেক্টে কোনগুলো আসবে, সেটা হচ্ছে যেগুলো রেকারিং কাজ হবে সেইগুলো আসবে। এবং রেকারিং কাজ কেন না, রেকারিং কাজ এই জন্য যাতে বারবার গভর্নমেন্ট সেই লোকগুলোকে, যে লোকগুলো প্রান্তিক লোক বা যে ওয়ার্কার্সরা প্রান্তিক, যাদের কোনো রকমের কাজ নেই, তাদের একটা ওয়েলফেয়ার হয়, তাদের একটা ডেলি একটা টাকা তারা পায় বা মান্থলি তারা একটা টাকা পায়, উইকলি তারা যেন একটা টাকা পায়। এই উদ্দেশ্যেই কিন্তু এই যে এই এমজি এনআরই জিএ, এই এনআরই জিএ এই প্রজেক্টটা কিন্তু সেইখান থেকে এসেছিল, ঠিক আছে? তো ফার্স্ট প্রপোজাল এনেছিলেন রাজীব গান্ধী, ঠিক আছে? এমজি এনআরইর ফার্স্ট প্রজেক্ট রাজীব গান্ধীর আমল থেকে চলে আসছে। তো এই হচ্ছে ওয়েলফেয়ার অনেক রকম, যেরকম বললাম এটা একটা ওয়ার্কার্সদের জন্য ওয়েলফেয়ার স্কিম। তাছাড়া ওই বললাম স্কুল খুলতে পারে,
আর গভর্নমেন্ট যখনই এগুলো করবে, ওয়েলফেয়ার যখনই কোনো স্কিম করবে, তখন ওয়েলফেয়ার স্কিম দ্যাট মিনস গভর্নমেন্ট পুরোপুরি ফ্রি থাকবে বা অল্প সামান্য কিছু পয়সা নিয়ে সেখানে ওয়েলফেয়ারটা গভর্নমেন্টকে দিতে হবে। তাহলে এই হচ্ছে 38 জায়গাটা এরকম বলছে। তারপর আমরা চলে আসবো 39 বলছে যে অ্যাডিকুয়েট লাইভলিহুড, সার্টেন প্রিন্সিপালস, অ্যাকচুয়ালি 39 বলছে সার্টেন প্রিন্সিপালস হ্যাভ টু মেনটেন বাই দ্য স্টেট। আগেই বলেছি স্টেট দ্যাট মিনস সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, সমস্ত কিছু স্টেটের আন্ডারে পড়ে, ইভেন কিছু কিছু প্রাইভেট সেক্টরও মানে পাবলিক সেক্টরও এর আন্ডারে পড়ে, ঠিক আছে? তো যারা অটোনমাস বডি, তো কিছু কিছু প্রিন্সিপাল মানতে হবে স্টেটকে। কিরকম প্রিন্সিপাল? যেমন তার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কি আসছে 39A, এটা 39A তে বলছে যে প্রত্যেকটা মানুষ তাদের মিনিমাম লাইভলিহুডের জন্য অ্যাডিকুয়েট লাইভলিহুড, ঠিক আছে? তো অ্যাডিকুয়েট লাইভলিহুড মানে বেঁচে থাকার জন্য অন্তত মিনিমাম যেটুকু দরকার সেই জায়গাটুকু কিন্তু সরকারকে সেই জায়গাটুকু দিতে হবে মানুষকে। এবং সরকার দেয়, কিভাবে দেয়? সরকার রেশনিং সিস্টেমের মাধ্যমে দেয় তো, রেশন দেয় তো, সরকার রেশন দিচ্ছে তো। ভারতবর্ষে এখনো পর্যন্ত 80 কোটি লোক, মানে আমাদের নরেন্দ্র মোদীজি নিজেই স্বীকার করেছেন যে 80 কোটি লোক রেশনের উপরে ভিত্তি করে তাদেরকে 80 কোটি লোককে রেশন দেওয়া হয়। দ্যাট মিনস দ্য রিয়েল পিকচার অফ আওয়ার ইকোনমিক্যাল কন্ডিশন ওয়্যার আমরা বিশ্বের তৃতীয় বা চতুর্থ এই জিডিপি দেশে চলে যাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত 80 কোটি লোককে আমাদেরকে এখন কি দিতে হয়? রেশনে ফ্রি খাবার দিতে হয়। ফ্রি বা ধরো খুব কম মূল্যে রেশনে যখন দেওয়া হয় তখন খুব কম, 80 কোটি লোক খুব কম মূল্যে খাবার তাদের দিতে হয়। যদি 80 কোটি লোক খাবার কম দামে দিতে হয় তার মানে কি? তারা বিলো পভার্টি লাইনে আছে, বিপিএল এ আছে। তাহলে বিপিএল লাইনে যারা আছে তারাও যেন ঠিকঠাকভাবে বেঁচে থাকে, তাদের জন্য অ্যাডিকুয়েট লাইভলিহুড, এবং এটা অ্যাডিকুয়েট লাইভলিহুড ফর বোথ মেন অ্যান্ড ওমেন, বোথ, সবাই, শুধু মেন, ওমেন এবং আদার ক্লাস, যে ক্লাস রয়েছে তাদের প্রত্যেককে একটা মিনিমাম লাইভলিহুড যারা তারা বেঁচে থাকতে পারে তার জন্য একটা কিছু ওয়েলফেয়ার তাদের জন্য, সেটা সেই প্রিন্সিপালগুলোকে তাদের আনতে হবে, ঠিক আছে? তো 39A তে বলছে। 39B তে বলছে যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দুবার আমি এক্সামে দেখেছি পিএফ, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। যদি এরকম হয় যে আগেকার দিনে কি হতো, আগেকার দিনে বা এখনো দেখবে ছোটখাটো জায়গায়, ছোটখাটো দোকান ফোকানে কি হয়, বাচ্চা ছোট বলে একজন থাকে, সে বাচ্চাকে দিয়ে চায়ের দোকানে বা কোনো টিফিন রাস্তার পাশে টিফিনের দোকানে, সেখানে তাদেরকে কেন রাখা হয় জানো? তাদেরকে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে তাদেরকে কম পয়সা দিতে হয়। এখন যদি বড় কাউকে রাখা হয়, তাকে যে পয়সা দিতে হবে তার হাফেরও হাফ পয়সা সেই বাচ্চাটাকে দিলে সে কাজটা করে দেবে, ঠিক আছে? বা মহিলাদের রাখা হয়, মহিলাদের রাখলেও সেম জিনিস, তাদেরকে কম পয়সা দিতে হয়। মহিলাদের যদি কোনো ওয়ার্ক ফিল্ডেও রাখা হয়, যদি কোনো কারখানায় রাখা হয়, তাদেরকে কম পয়সা এই কারণে দেওয়া হয় যে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি কম, তাদের মানে প্রডিউসিং ক্যাপাসিটি কম। কিন্তু যদি এরকম হয় যে না, সে সেম কাজ করছে, সেম টাইম ধরে কাজ করছে, ধরো 8 ঘন্টা ডিউটি সেও করছে, আরেকটা লোকও করছে, 8 ঘন্টা ডিউটি একটা বাচ্চা করছে, একজন প্রাপ্তবয়স্ক লোক করছে, তাহলে প্রত্যেককে সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। এটা গভর্নমেন্টকে এনশিওর করতে হবে, প্রত্যেকটা জায়গায় এনশিওর করতে হবে। বা যে কোনো ল হোক বা যা কিছু হোক, এই লগুলোই আমরা লেবার লতে পড়বো। কোথায় পড়বো? এই ল লেবার লর সঙ্গে কিভাবে পড়বো? দেখো, ম্যাচিং করে করে পড়তে হয় সবকিছু, তাহলে সবকিছু মিলে যায়। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে আমরা কিন্তু এই জিনিসটা পাবো, ইকুয়াল পে এবং ইকুয়াল মিনিমাম ওয়েজেস। এখানেও 39A বলো, 39D বলো, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, ঠিক আছে? পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট, এই অ্যাক্টে আমরা এটা পড়বো। এই সবগুলোই কিন্তু আমাদের লেবার ল রিলেটেড এবং আর্টিকেল সঙ্গে, মানে কনস্টিটিউশনের সঙ্গে এগুলো রিলেটেড জিনিস। সুতরাং আমরা এই জিনিসগুলো ওই জন্য পড়ছি। 39A চলে গেল। 39A ক্যাপিটাল এতে আরেকটা জিনিস বলছে, 39 ক্যাপিটাল এ, এখানে বলছে পুরো 39 অ্যাকচুয়ালি সার্টেন প্রিন্সিপালস এইগুলোই আছে, যে ফর ওয়েলফেয়ার, ফর ওয়ার্কার্স এবং আদার যে পিপলস রয়েছে তাদের। এখানে বলছে যে ইকুয়াল জাস্টিস কথাটা আমরা আগেও শুনেছিলাম, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, এই জায়গাটা মাথায় রাখবে, ইকুয়াল জাস্টিস এবং ফ্রি লিগাল এড। ইকুয়াল জাস্টিস আমরা তো আগেও পেয়েছি, আমরা প্রিএমবেলে পেয়েছি, আমরা ফান্ডামেন্টাল রাইটে পেয়েছি, আমরা আবার ডিপিএসপিতেও পাচ্ছি 39A, ঠিক আছে না? কেন এটা?
ফ্রি লিগাল এড কিসের জন্য, ইকুয়াল জাস্টিস এবং ফ্রি লিগাল এড কিসের জন্য না, ইকুয়াল জাস্টিস অনেকে পায় না, তার কারণটা কি জানো তো, অনেকে পায় না তার কারণ হচ্ছে একটাই, সে ভালো মতন উকিল রাখতে পারে না, অ্যাডভোকেট রাখতে পারে না। আজকে আমাদের পশ্চিমবঙ্গের সরকার প্রত্যেক মাসে কিছু কিছু উকিল রাখার জন্য যে বিশাল পরিমাণে টাকা খরচা করছে, সেই বিশাল পরিমাণ টাকা তো আর সবার কাছে থাকে না, মানে সাধারণ লোকের কাছে থাকে না। তো সাধারণ মানুষ যখন কোনো একটা কিছুতে ফেসে যায়, কোনো একটা কেস বা কোনো কিছুতে ফেসে যায় বা তাকে ফাঁসানো হয় জোর করে, তখন তার হয়ে যায় বিপদ যে তার কাছে গ্রামীণ স্তরের লোকের কথা আমি বলছি, গ্রামীণ স্তরের লোকের কথা, তারা নিজেদের হয়ে ডিফেন্ড করবে যে কিভাবে, কারণ তারা ম্যাক্সিমাম লোকই আমরা দেখতে পাই অশিক্ষিত বা কম পড়াশুনো, অশিক্ষিত তো আমি বলবো না, কম পড়াশুনো জানা লোক। কারণ বেশি পড়াশুনো জানা শিক্ষিত লোক কম পড়াশুনো জানা অশিক্ষিত লোকের থেকে আরো বেশি খতরনাক হয়, ডেঞ্জারাস হয়। কারণ আমাদের সারা পৃথিবী জুড়ে একটা জিনিস দেখবে, সারা পৃথিবী জুড়ে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটেছে, সে হিরোশিমা নাগাসাকির অ্যাটম বোম থেকে শুরু করে, ভোপাল গ্যাস লিক থেকে শুরু করে, যত ধরনের বড় বড় ঘটনা ঘটেছে, অস্ত্র তৈরি করা, সমস্ত কিছু করেছে কারা জানো তো, একটা শিক্ষিত ব্যক্তিত্ব। যদি শিক্ষিত ব্যক্তিত্বগুলোর ভিতরে যদি মানবিকতার কিছুটা থাকতো, তাহলে হয়তো আজকে এই জিনিসগুলো হতো না। কি বলছি ভালো করে বুঝতে পারবে তোমরা, তাহলে এই জিনিসগুলো হতো না, কারণ শিক্ষিত মানুষরা মিলেই চেষ্টা করছে যে কিভাবে ধ্বংসটা কিভাবে করা যায়, তাই না? তো সেই জায়গাটা ছাড়ো, সেই পার্ট ছেড়ে যদি আমরা দেখি যে কি হয়, গ্রামীণ বা প্রান্তিক লোকেরা বা কিছু লোকেরা যারা নিজেরা অল্প শিক্ষিত বা কিছু, তারা উকিল বা তাদের কাছে ইকোনমিক্যাল রিসোর্সেসও খুব কম, তারা উকিল রাখতে পারে না, অ্যাডভোকেট রাখতে পারে না কোর্টে কেস লড়ার জন্য। এবং কোর্টে যখনই তুমি যাবে, তখন তোমার হয়ে কাউকে না কাউকে সওয়াল জবাব করতেই হবে, যে যার এগেনস্টে, ধরো দুপক্ষ, তো দুপক্ষের মধ্যে তার একজন উকিল আছে এবং তোমার কাছে কিছু নেই, তো তোমাকে সেই জায়গাটায় কোর্টে লড়তে গেলে একটা তো উকিল রাখতেই হবে। তো সেই জায়গাটায় কি হয়, সেই জায়গাটায় গভর্নমেন্ট তোমাকে লিগাল এইড প্রোভাইড করবে। লিগাল এইড প্রোভাইড করবে মানে গভর্নমেন্টের যারা সরকারি উকিল আছে, সরকারি কিছু কিছু উকিল আছে, সেই উকিল তোমার হয়ে কেসটা লড়বে। এটাকে বলা হয় ফ্রি লিগাল এড, এবং সেটা গভর্নমেন্ট প্রোভাইড করবে। কিন্তু ওই যে আবার বলেছি, এই সব কিছুই কিন্তু গভর্নমেন্ট বাধ্য নয় কোনো কিছুতে করতে। ডিপিএসপি তে যা যা এতক্ষণ ধরে বললাম, কোনোটাই কিন্তু গভর্নমেন্ট করতে বাধ্য নয়, গভর্নমেন্ট করতে পারে, সেটুকু বলা হয়েছে, গভর্নমেন্টকে করতে হবে, একটা নির্দেশিকা দেওয়া রয়েছে। কিন্তু গভর্নমেন্ট যে করবেই, সেটা কিন্তু গভর্নমেন্টকে যে করতেই হবে, না হলে আমি গভর্নমেন্টের এগেইনস্টে কেস করব বা কিছু করব, সেটা কিন্তু করা যাবে না ডিপিএসপির ক্ষেত্রে। এরপরে যে আর্টিকেলে চলে আসবো, সে আর্টিকেলটা হচ্ছে 41, সে আর্টিকেলটা হচ্ছে 41। 41এও বলছে যে এটাও যদি বলি তাহলে ওয়েলফেয়ার ওয়ান টাইপ অফ, এখানে বিভিন্ন রকমের কাজ করতে হবে গভর্নমেন্টকে প্রভিশন রাখতে হবে, এডুকেশনের, গভর্নমেন্টকে প্রভিশন রাখতে হবে হেলথের, পাবলিক হেলথের, গভর্নমেন্টের প্রভিশন রাখতে হবে যাতে সবাই কাজ পায়, দ্যাট মিনস এমপ্লয়মেন্টের, গভর্নমেন্টকে সোশ্যাল অর্ডার মেনটেন করে চলতে হবে, গভর্নমেন্টকে আরো কি কি করতে হবে, এমপ্লয়মেন্ট যেমন আছে, এমপ্লয়মেন্ট নিয়ে তো বিশাল অনেক কিছু বলা যায়, মানে আমাদের ইকোনমি যখন আমি পড়াবো তখন আনএমপ্লয়মেন্ট বা এমপ্লয়মেন্ট, এই জিনিসটা ইকোনমিক চ্যাপ্টারে আমি যখন পড়াবো তখন কিন্তু খুব ভালো করে পড়াবো যে কি অবস্থা এমপ্লয়মেন্টের, আমাদের দেশে এখন কি অবস্থা, সারা বিশ্বের কি অবস্থা, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রীয় জায়গার কি অবস্থা। এমপ্লয়মেন্ট সিকিউর করবে গভর্নমেন্ট, আর কি সিকিউর করবে না, এগুলো হচ্ছে, এই প্রভিশনগুলো হচ্ছে তোমার সবাইকে প্রোভাইড করতে হবে। যেমন এডুকেশনের জন্য আমরা কি জানি, এই ফান্ডামেন্টাল রাইটই আছে এডুকেশনে 6 থেকে 14, মানে একদম চাইল্ডহুড এডুকেশন ফ্রিতে দিতে হবে গভর্নমেন্টকে, বলা আছে, গেল ওটা। হেলথ, প্রাইমারি হেলথ বা সেকেন্ডারি হেলথ যেটাই বলি, আমরা গভর্নমেন্ট হসপিটাল জানি, তো এই হেলথের যাতে হেলথ নিয়ে কোথাও মানুষের হেলথের স্বাস্থ্য পরিষেবাটাকে গভর্নমেন্টকে ডে বাই ডে ইনক্রিজ করতে হবে। কিন্তু ভারতবর্ষের সমস্যা কোথায় জানো তো, ভারতবর্ষের মেন সমস্যা হচ্ছে এই দুটো জায়গাতে, যে পশ্চিমা দেশগুলো বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যাদেরকে আমরা বলে জানি, তারা সব থেকে বেশি সব থেকে বেশি ইম্পর্টেন্স দেয় এই দুটো জায়গাতে, এডুকেশন অ্যান্ড হেলথ। আর আমাদের মতো কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের মতো কান্ট্রি, আমরা কিসে জোর দিই, আমরা জোর দিই ঘোটালায়, আমরা জোর দিই দুর্নীতিতে, আমরা জোর দিই
কাকে কিভাবে মানে ফ্রিতে কিছু পাইয়ে দেওয়া যায়, লক্ষ্মীর ভান্ডার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের উজালা স্কিম হোক বা বিভিন্ন রকমের সাবসিডি দিয়ে যাতে মানুষকে ভুলিয়ে প্রত্যেকটা স্টেটেই চলছে এই জিনিসগুলো, ফ্রিবিজ যাকে বলা হয়, সেই ফ্রিবিজ দিয়ে আমরা ভোট কিনতে চাই। আমাদের আসল অ্যাকচুয়ালি ভারতবর্ষের পলিটিক্সের আসল উদ্দেশ্য হচ্ছে ভোট কেনার, ভোটে জেতা, ভোট কিনে ভোটে জেতা। ভোটে কারণ যদি ঠিকঠাক ভাবে লড়ে তাহলে জেতার মতো পজিশন কারোই হয় না, আমি বুক ঠুকে বলছি, জেতার মতো পজিশন কারোই হয় না। সুতরাং ম্যাক্সিমামটাই কি হয়, ম্যাক্সিমামটা ভোট কিনতে হবে, ভোটে কারচুপি করতে হবে। এই জিনিসগুলো প্রত্যেক 5 বছর অন্তর অন্তর, 5 বছর অন্তর অন্তর আমরা একটা করে সরকার আসে, তো 5 বছর পরে যখন যে সরকারটা আসলো সেই সরকারটা কি কাজ করবে, সেই সরকার মানে বাইরের দেশের লোকেরা কি করে, বাইরের দেশের কি হয়, সিস্টেম কি হয়, যে একটা সরকার গঠন হলো, একটা সরকার গঠন হলে সে তারপরে তার কাজে লেগে গেল, মানে হুট করে। বা তুমি তুমি তোমার কি মানে তুমি যখন চাকরি পাবে তখন তুমি কি করবে, তোমার পড়াশোনা যখন শেষ হলো, চাকরি পেয়ে গেলে, চাকরির কাজে লেগে যাবে। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে নেতারা যখন জিতে যায় তখন কাজে লেগে যায় না, যে কি কি কাজ করতে হবে, কি কি প্রবলেম আছে, কি এখানে কি প্রবলেম আছে, ওখানে কি, সেসব লাগে। তারা লেগে যায় যে পরের বার 5 বছর পরে যে আবার যে ভোটটা হবে সেই ভোটে জিতবো কি করে। অদ্ভুত একটা স্ট্র্যাটেজি চলে সারা দেশ জুড়ে, সারা মানে পুরো টোটাল এই জিনিসটা চলছে, সিস্টেমে এই জিনিসটা ফেলে রাখা হয়েছে পুরো, যে আমি জিতে আসছি, জিতে এসে পরের 5 বছর কি করে, 5 বছর পর আবার কি করে জিতবো, তার স্ট্র্যাটেজি এই 5 বছর ধরে চালাবো। আর বাদ বাকি কোথায় কি কাজ আছে, কোথায় বাদ ভেঙে পড়ছে, কোথায় কি হয়েছে না হয়েছে, সেসব ভাড় মে যায়, দুনিয়া ভাড় মে যায়। আমার উদ্দেশ্য হচ্ছে আমি জিতে এসেছি, আমি নেক্সট দেখবো যে আবার 5 বছর পরে আবার কি করে জিতবো, দ্যাট ইজ মাই ফান্ডা, ঠিক আছে না। তো কি হয়, এডুকেশন আর হেলথে আমাদের দেশে সব থেকে কম বাজেট রাখা হয় এবং সব থেকে পোর কন্ডিশন এই দুটো জায়গাতে। ওয়েস্ট বেঙ্গলে তো এডুকেশন অ্যান্ড হেলথ সারা ভারতবর্ষেরই একই অবস্থা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে হেলথ আর এডুকেশন এখন মনে হয় নাম না নেওয়াই ভালো। এডুকেশন বলে বা এডুকেটেড বলে কেউ আছে ওয়েস্ট বেঙ্গলে, এটা খুব বলা মুশকিল যে কারা এডুকেটেড। এখনকার জেনারেশনকে যেভাবে তৈরি করে, জেনারেশনকে দোষ দিয়ে লাভ নেই, জেনারেশনকে আমিও দোষ দিই না, কারণ জেনারেশন কোথা থেকে শিখবে, স্কুল কলেজ থেকে শিখবে। যেই স্কুল কলেজে, যেখানে স্কুল কলেজে ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে, স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করে, সেখানে বিপুল পরিমাণে নেশা আর অন্য জিনিসের সরবরাহ চলে, সেই সব জায়গায় দাঁড়িয়ে একটা এডুকেটেড সোসাইটি পাওয়া, এ তো মানে আকাশ কুসুম কল্পনা আর কি, তাই না। যাই হোক, এগুলো বলা রয়েছে ডিপিএসপিতে, কিন্তু কে করছে, কেউ করছে না, করবেও না। তার কারণ একটাই, এডুকেশন আর হেলথ এই দুটো যদি ঠিক হয়ে যায় তাহলে প্রাইভেট স্কুল আর প্রাইভেট হসপিটাল থেকে যে মোটা টাকাগুলো কামানো যায় সেই টাকাগুলো কামাতে পারবে না। তাহলে এখানেও সেম জিনিস বলছে, 41ও সেম ওয়েলফেয়ারের কথা বলছে। আর কি বলছে, যে যেমন উইডো, আমাদের কিছু কিছু জায়গায় উইডো ইয়ে দেওয়া হয়, কম্পেনসেশন দেওয়া হয়, উইডো কম্পেনসেশন দেওয়া হয়, ওল্ড এজ ভাতা, ওল্ড এজ কম্পেনসেশন দেওয়া যায়, পেনশন বলে যেটাকে বা কিছু বলা হয়, এগুলো দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। এই জিনিসগুলো গভর্নমেন্ট যতটা পারবে ইকোনমিক্যালি, গভর্নমেন্টের যতটা সম্ভব গভর্নমেন্ট সেটা করবে, ঠিক আছে তো। এবং গভর্নমেন্ট অবশ্যই পারে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলে অনেক কিছুই পারে, কারণ আমরা থার্ড জিডিপি যদি আমাদের এত হাই হয়, যদি আমাদের এতটাই পয়সা থাকে দেশে, তাহলে এইগুলো করা তো কোনো ব্যাপারই না। অন্তত এডুকেশনটাকে আর হেলথটাকে ঠিকঠাক করাটা তো কোনো ফ্যাক্টরি নয়, কিন্তু করবে না গভর্নমেন্ট, এটা আমাদেরকে বুঝতে হয়। যে দেশের জনগণ যেরকম সেই দেশের সরকার সেরকম হয়, কথাটা খুব ভালোভাবে মাথায় রাখবে। যে দেশের জনগণ যেমন সে দেশের সরকারও ঠিক তেমনই হয়, কারণ জনগণের থেকেই, আমাদের মধ্যে থেকেই কেউ একজন সরকারে গিয়ে নেতা বা নেত্রী হন, তাদেরকে গালাগালি দিয়ে লাভ নেই। আমাদের মানসিক চেতনা, আমাদের মানসিক ভাবনা চিন্তাটা এমন জায়গায় পৌঁছে গেছে, আমরা যে লেভেলে আছি সেই লেভেলে দুর্নীতি করছি আমরা। ব্যুরোক্র্যাট যদি বলি, আজকে এখান থেকে পাস করে হোক বা যেখান থেকেই পাস করে হোক, যখন তুমি একটা গভর্নমেন্ট সার্ভিসে যাবে, তখন তুমিও সেখানে চেষ্টা করবে কিভাবে আমি দুর্নীতি করে আমি বেশি টাকা রোজগার করতে পারি। সুতরাং আমাদের দেশের মানুষের মজ্জাগত একটা দোষ হয়ে গেছে, যে আমরা এই জিনিসগুলো করাটা আমাদের বেসিক রাইট, ওই ফান্ডামেন্টাল রাইটের মতো একটা রাইটই হচ্ছে দুর্নীতি করা, তাই না। এই জায়গাটা হয়। যাই হোক, 42, এরপরে 42তে বলছে হিউম্যান কন্ডিশন। 42তে বলছে হিউম্যান কন্ডিশন কিরকম না, হিউম্যান কন্ডিশন হচ্ছে এমন জায়গায় কাজ করতে হবে ফর ওয়ার্কার্স অনলি, ওয়ার্কার্সদের এমন জায়গায় কাজ দিতে হবে যেমন সেখানে কাজ করার মতো পরিস্থিতি থাকে। এমন জায়গায় কাজ দিচ্ছি, এমন জায়গায় কাজ করাচ্ছি যেখানে কাজ করার মতো পরিস্থিতিই নেই, বা মহিলাদের দিয়ে এমন জায়গায় কাজ করাচ্ছি যেখানে মহিলারা কাজ করতে পারবে না, মহিলাদের দিয়ে এমন সময় কাজ করাচ্ছি যে সময় মহিলারা কাজ করতে পারবে না। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে আসে ম্যাটারনিটি বেনিফিট। যে ম্যাটারনিটি বেনিফিট আমরা পড়বো কোথায়, কিসের সঙ্গে রিলেটেড করে,
আমরা পড়বো সোশ্যাল সিকিউরিটিতে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, আমরা পড়বো এই আর্টিকেলের অনুযায়ী। ম্যাটারনিটি বেনিফিট দেওয়া হয় যখন বাচ্চা হওয়ার থাকে, যখন কোনো মায়ের বাচ্চা হওয়ার থাকে সেই সময় যাতে তার মানে এই সময় যেখানে সে চাকরি করে সেখান থেকে সে প্রাইভেট এস্টাবলিশমেন্ট হোক, পাবলিক এস্টাবলিশমেন্ট হোক, গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, তাকে সেখান থেকে কোনোভাবে ছাঁটাই করা যাবে না এবং তাকে অবশ্যই ওই 3 মাস বা 6 মাস টাইম আছে, 3 মাস কোনো ক্ষেত্রে 6 মাস, সেই ক্ষেত্রে তাকে পে করা হবে এবং পে করার পরে তাকে ছুটিও দিতে হবে। দ্যাট ইজ ম্যাটারনিটি বেনিফিট, সেটাকেই বলা হয়। ঠিক আছে, এবং এই অ্যাক্টে কি কি প্রভিশনস আছে সেটা আমরা অ্যাক্টে পড়ব। ঠিক আছে তো, তাহলে এই জায়গা এবং ওয়ার্কিং কন্ডিশন ঠিক রাখতে হবে। বাচ্চাদের কোনো হ্যাজার্ডাস কাজে ইউজ করা যাবে না, কোনো রকমের বাজে ধরনের জায়গায় তাদেরকে ইউজ করা যাবে না। ঠিক আছে, 43 কোয়েশ্চেনটা 2003তেই এসেছিল, 2023তেই এসেছিল। লিভিং ওয়েজেস এত সময় বললাম না আমি, লিভিং ওয়েজেস, যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট, লিভিং ওয়েজেস কি, যে লিভিং ওয়েজেসটা কি। আমি আজকে লিভিং ওয়েজেস কথাটা বলতে গিয়ে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে আমি এখানে কয়েকটা সেক্টরের ওয়ার্কার্স নিয়ে কথা বলছি। সাপোজ এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে পড়ে, কোনো একটা ইন্ডাস্ট্রির একজন লোক, আরেকটা সার্ভিস ডেলিভারি বয়, তিন সেক্টর দেওয়ার কথা বললাম। একটা এগ্রিকালচারিস্ট মানে কৃষক, একজন কোম্পানির মার্কেটিং এর ম্যানেজার হোক বা যাই হোক, বা কোনো প্রোডাকশন হাউসের প্রোডাকশন ম্যানেজার হোক, আরেকজন ডেলিভারি বয়, বা প্রোডাকশন ম্যানেজার করা দরকার নেই, একটা প্রোডাকশন হাউসের ওয়ার্কার ডিরেক্টলি যে প্রডিউস করে। ঠিক আছে, তাহলে এই তিনটে সেক্টরে এগ্রিকালচার সেক্টরে যে আছে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে আছে, আর সার্ভিস সেক্টরে যে আছে, তিনটে সেক্টরের মধ্যে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ওয়ার্কারকেই একটা এমন ওয়েজেস দিতে হবে যে ওয়েজেসটাতে তার পেট চলে, পাতি কথা, যাতে তার পেট চলে। পেট যদি না চলে তাহলে সেরকম কাজ যেন দেওয়া না হয় এবং সেরকম কাজ যেন করানো না হয় তাকে। সেজন্যই মিনিমাম ওয়েজেস একটা আনা হয়েছে, যে মিনিমাম একটা লোক এতটা ওয়েজেস পেলে তবেই সে কাজ করতে পারবে এবং তবেই সে কাজ করবে, এবং প্রত্যেকটা এস্টাবলিশমেন্টকে দেখাতে হবে যে মিনিমাম ওয়েজেস তাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে তো, লিভিং ওয়েজেস এটাকেই বলা হয়। আমি কোনো রকম ভাবেই কাউকে ডিপ্রাইভ করতে পারবো না। সেই এগ্রিকালচারে যারা দেখবে, এগ্রিকালচার সবাই তো আর জমি থাকে না, কেউ কারো জমিতে কাজও করে, তারা হচ্ছে সেখানকার লেবারার। প্রোডাকশন হাউসে সবাই যে মালিক তা তো নয়, প্রোডাকশন হাউসে ওয়ার্কার্স থাকে। সার্ভিস সেক্টরে সবাই তো আর ওলা বা ফ্লিপকার্ট বা অ্যামাজনের মালিক নয়, সেখানে ডেলিভারি বয়েজ আছে, জোম্যাটো ডেলিভারি বয়েজ আছে। তারা যেন একটা ঠিকঠাকভাবে সংসার চালানোর মতো একটা ওয়েজেস তারা পায়, সেটাকে গভর্নমেন্টকে এনশিওর করতে হবে। দ্যাট ইজ লিভিং ওয়েজেস, এটাকেই বলা হয় লিভিং ওয়েজেস, যাতে সে ঠিকঠাকভাবে মানে সংসার চালাতে পারে এবং স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারে। তাহলে বোঝা গেল। এবার লাস্ট কি 43 এ তে কি বলছে, 43 আর 43 এ তে আলাদা। 43 এ তে বলছে, আমরা যেটা লাগবে সেটা হচ্ছে পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কেন আমি বলে দিচ্ছি। এটা ইম্পর্টেন্ট একটাই কারণে, সেটা হচ্ছে এটা একটা মোটিভেশন, জানো তো, ওয়ার্কার্সদের বা যারা কাজ করছে যেখানে, তাদের ক্ষেত্রে একটা মোটিভেশনের কাজ করে। কিরকম, আমরা ইয়েতে পড়েছি, ইসব পড়েছি, এমবিএ এর যখন পড়ার সময় ইসব পড়েছিলাম। তো ব্যাপারটা কি হয়, আমার অর্গানাইজেশনে কিছু লোক কাজ করছে, তো আমি যদি বেস লেভেল, আমার অর্গানাইজেশনের স্ট্রাকচারটা যদি এরকম হয় যে আমার অর্গানাইজেশনের যারা এমডি, যারা সিইও, যারা বড় বড় পোস্ট হোল্ড করবে, তাদেরকে আমি বাইরে থেকে হায়ার করবো না, তাদেরকে আমি নিচের লেভেলেরই যারা রয়েছে, তারা প্রমোশন পেয়ে উঠে এসে, তাদের মধ্যে যারা ভালো কাজ করছে তাদেরকে নিয়ে এসে আমি আমার চেয়ারের পাশে বসাবো। মানে আমি ম্যানেজমেন্টে রয়েছি, আমি ম্যানেজার বা ম্যানেজারের উপরে সিইও পর্যন্ত যদি থাকে, সিইও বা এমডি যাই হোক না কেন, বড় বড় যারা মালিক থেকে শুরু করে ম্যানেজমেন্টের, টোটাল মালিক থেকে ম্যানেজমেন্ট পর্যন্ত টোটালটাকেই আমরা ম্যানেজমেন্টই আখ্যা দিই, কমার্সের ভাষায় ম্যানেজমেন্টকেই আখ্যা দেওয়া হয়। তো এই ম্যানেজমেন্টে যদি গ্রাস রুটের কোনো লোককে আনা হয়, তাহলে তার মোটিভেশন কি থাকে, তার মোটিভেশন থাকে আমি কোম্পানির ভালো করার জন্য বা কোম্পানিকে
বেশি কিছু দেওয়ার জন্য আমি বেশি বেশি কাজ করবো। সেটা যেরকম কোম্পানির লাভ, সেটা দেশের ইকোনমির জন্যও লাভ, তাই না? একটা কোম্পানি যখন বাড়ছে, ফুলছে, ইয়ে হচ্ছে, তখন দেশের ইকোনমিও তো বাড়ছে। তো সরকার এটাকে ইনশিওর করবে যে ম্যানেজমেন্টে যাতে ওয়ার্কার্সরা কিছুটা হলেও পার্টিসিপেট করতে পারে। যদি পার্টিসিপেট করতে পারে তাহলে দুটো জিনিস হবে। এক হচ্ছে ম্যানেজমেন্টের ওয়ার্কার্সদের মোটিভেশন বাড়বে সেই কোম্পানিতে কাজ করার জন্য, ভালোভাবে কাজ করার জন্য। আর ভালোভাবে যেহেতু কাজ করবে সেহেতু দেশের ইকোনমিও বাড়বে। দুটো ক্ষেত্র, দুটো সেক্টর, ঠিক আছে? এই দুটো সেক্টরে সামগ্রিকভাবে আমরা যদি সাস্টেনেবল গ্রোথ বলি, সামগ্রিকভাবে উন্নতি হয়। এইভাবেই সামগ্রিকভাবে সাস্টেনেবল গ্রোথে আমরা এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ, এইভাবে আমরা ভাবতে পারি। এবং সেটা গভর্নমেন্টকে, কনস্টিটিউশনে বলা আছে যে গভর্নমেন্টকে এই জিনিসটা ভাবতে হবে। যে কোনো ম্যানেজমেন্টে, পাবলিক সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, যে কোনো সেক্টরে ওয়ার্কার্সদের পার্টিসিপেশনটা ম্যানেজমেন্টে দরকার, ম্যানেজমেন্টকে করতে হবে। ঠিক আছে? তাহলে মোটামুটি ডিপিএসপিতে এইটুকু পর্যন্ত। আজকে ডিপিএসপিতে এই কটাই, ইপিএফওর জন্য এই কটাই পড়ছি আমরা, এ কটাই পড়বো। এবং এর ভিতর থেকেই কোয়েশ্চেন আসবে। ডিটেল যে এর যে ডিটেল জিনিসটা, ডিটেল আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। ডিটেলটা তোমরা একবার পিডিএফটা দেখে নেবে। আর যা বললাম সেটা যদি মাথায় রাখতে পারো তাহলে এর থেকে বেশি কিছু আর মাথায় রাখার পড়ারও দরকার নেই। এটার ভিতর থেকেই সব কোয়েশ্চেন আসবে। ঠিক আছে না? তাহলে ডিপিএসপি গেল। এবার এরপরে আরো যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, যেমন 226, 32, তারপর বাজেটের কিছু 111, 110, এই যে যে জায়গাগুলো আছে, কিছু কিছু শিডিউল আছে, সেই শিডিউলগুলো কয়েকটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, যেগুলো ইম্পর্টেন্ট অনলি ফর এপিএফ। ওকে, থ্যাংক ইউ।